এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এই সেনাপ্রধান যেমন তাকে মাসের পর মাস ভুগিয়েছেন, বাংলাদেশে ফেরত আসার গ্রিন সিগন্যাল দেন নাই, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে গড়িমসি করেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলেছেন জামাতকে ক্ষমতায়িত করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার গঠন করল বিএনপি। তারেক রহমানের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা এবং উভয় পক্ষের ভেতরে চলছে নানান ধরনের এক দ্বন্দ্ব। যে কোনো সময় সেনাপ্রধান ও তারেক রহমানের ভেতরে বেজে যেতে পারে কিন্তু যুদ্ধের দামামা, এমনটি আশঙ্কা করছেন রাজনীতিবিদগণ। কি ঘটলো হঠাৎ করেই নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের? আসুন আমরা বিস্তারিত আপডেট জানবো আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই যে তারেক রহমান তার সরকারেও রেখেছেন, সেটা যে তার সঙ্গে এই সেনাপ্রধানের একটা দূরত্ব বাড়াবে সেটাও তারেক রহমান বোঝেন, কিংবা তারেক রহমান হয়তো এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এই সেনাপ্রধান যেমন তাকে মাসের পর মাস ভুগিয়েছেন, বাংলাদেশে ফেরত আসার গ্রিন সিগন্যাল দেন নাই, বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে গড়িমসি করেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলেছেন জামাতকে ক্ষমতায়িত করে, তাকেও এখন তিনি এক রকমের কোণঠাসা করে ছাড়বেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গিয়ে তিন বাহিনী প্রধান সাক্ষাৎ করে এসেছেন। তারেক রহমান যখন দায়িত্ব নিচ্ছেন তখন এমন এক মহা তারকা সেনাপ্রধান বাংলাদেশের দায়িত্বে, যাকে গত 18 মাস ধরে ঘরে ঘরে প্রত্যেকে চেনেন। বাংলাদেশের অনেক রাজনীতিবিদের চেয়ে যার পরিচিতি বেশি এবং যার বিষয়ে বাংলাদেশের প্রায় প্রত্যেক নাগরিকের মতামত আছে। তারেক রহমান দায়িত্ব নিয়েছেন যখন, তখন সেনাপ্রধান পদে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি শেখ হাসিনার আত্মীয় বলে সেনাপ্রধান নিযুক্ত হয়েছেন, এবং শেখ হাসিনার পতনের পরই যিনি কিনা বাংলাদেশের রাজনীতিতে সে সময়ে নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে একেবারে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠা করতে মুখ্য ভূমিকা পালন করেছেন। মানে ওয়াকারুজ্জামান হচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি কিনা 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর যখন ধারণা করা হয়েছিল যে খুব দ্রুত একটা নির্বাচন হবে এবং নির্বাচন হলেই সেখানে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, মানে সমীকরণটা এত সহজ ভাবা হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকার গঠিত হবে, তারা মূলত 3-4 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে দেবে, বিএনপি ক্ষমতায় আসবে। তখন ওয়াকারুজ্জামানের একেবারে নেতৃত্বে এবং অনেকের মতেই যোগসাজশে এমন এক সরকার গঠিত হলো যেখানে আন্দোলনে অংশগ্রহণকারী তরুণেরা এসে মুখ্য ভূমিকা পালন করা শুরু করলেন এবং তাদেরকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পর্যন্ত তার নিয়োগকর্তা হিসেবে অভিহিত করে তার কথা মতোই সরকার চালাতে থাকলেন। আর সরকারে মূলত সারা বাংলাদেশ জুড়ে সরকারে প্রশাসনে মূল ক্ষমতার কেন্দ্র হয়ে উঠল জামায়াতে ইসলামী। কাজেই তারেক রহমানের পক্ষে এই সেনাপ্রধানকে বিশ্বাস করা যখন কঠিন, তখন এটাও মনে রাখতে হবে এই সেনাপ্রধান, এই তিন বাহিনী প্রধানের বাহিনী যখন মোতায়েন বাংলাদেশের নির্বাচনকালীন ডিউটিতে, সে সময়ে তারেক রহমান নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পেরেছেন এবং সারা দেশ জুড়ে তার প্রতিপক্ষ, তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বলেছে যে সারা দেশ জুড়ে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সবাই তাদের বিপক্ষে কাজ করেছে। এবং তারেক রহমান যে ওই যে তাহাজ্জুদ থেকে তার নেতা কর্মীদেরকে বলেছিলেন ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে, যখন আগের দিন সন্ধ্যাবেলা থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে সিল মারার ভিডিও বের হতে থাকলো, ভোট কেন্দ্র দখল হয়ে যাওয়ার খবর বের হয়ে আসতে থাকলো, তখন শেষ পর্যন্ত এই ওয়াকার বাহিনী, এই সেনাবাহিনীর একেবারে খুবই মানে তাদের সক্রিয় এক রকমের ভূমিকার কারণেই এবং তাদের সক্রিয় ব্যবস্থাপনার কারণেই শেষ পর্যন্ত নির্বাচনটা বিএনপি বের করে আনতে পেরেছে, সে বিশ্বাসও বিএনপি নেতৃত্বের মধ্যে প্রবল।
এই ওয়াকারুজ্জামানই কিন্তু আবার সেই ওয়াকারুজ্জামান যার সঙ্গে সাক্ষাৎ করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একসময় হয়রান হয়ে যেতে হতো এবং সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করার পর তিনি যখন দেখা করতেন তারপরেও মাসের পর মাস সেনাবাহিনী থেকে ওয়াকার বাহিনীর কাছ থেকে তাদের নেতা তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল পায়নি বিএনপি। অথচ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে এই ওয়াকারুজ্জামানের সম্পর্কটা এতই ঘনিষ্ঠ যে এই ওয়াকারুজ্জামান এমনকি নির্বাচনী জোট করবে জামায়াতে ইসলামী এবং এনসিপি। যেদিন এই আনুষ্ঠানিক ঘোষণা এলো দুদলের তরফে, সেদিনও এই ঘোষণা দেওয়ার সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ছুটে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে তারেক রহমান বিএনপি এটাও বোঝে যে জামায়াতের অত্যন্ত প্রভাবশালী, জামায়াতের সাবেক আমির, জামায়াতের এক গুরুত্বপূর্ণ শীর্ষ নেতা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি 2024 আগস্টের পর থেকে সেনাবাহিনীর ভেতরে জামায়াতে ইসলামী সমর্থক অংশটিকে যেভাবে সংগঠিত করতে চাইছিলেন, কিংবা বাইরে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তাদের যে দাবি বা তাদের যে স্বপ্ন ছিল যে একটা মিলিশিয়া বাহিনীর মতো গড়ে তোলার, সারা বাংলাদেশ জুড়ে তরুণদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীর অংশ করা, ওয়াকার না হাসনাত এই স্লোগান তুলে ওয়াকারকে পদচ্যুত করে সেনাবাহিনীতে একটা জামায়াত সমর্থক অংশকে নেতৃত্বে নিয়ে আসা, একটা বিপ্লবী সেনাবাহিনী প্রতিষ্ঠা করা, বিপ্লবী সরকারের অংশ হিসেবে, সেগুলো ঠেকিয়ে দিতে ওয়াকারুজ্জামান যে বড় ধরনের ভূমিকা পালন করেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদে ধরে রাখতে, সংবিধানটা বাঁচিয়ে রাখতে এবং নিজের পদ বাঁচাতে সেনাপ্রধান হিসেবে, সেটাই যে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটা সংসদ নির্বাচনের দিকে নিয়ে যেতে পেরেছে, তারেক রহমান আবার সেটাও বোঝেন। কাজেই এই ওয়াকার বাহিনী, এই ওয়াকারুজ্জামানের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক হওয়া, কিংবা এই বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সঙ্গে, যিনি কিনা শেখ হাসিনার সঙ্গে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তারেক রহমানকে কি আসলে সেনাপ্রধান শেখ হাসিনাকে পুশিন করার জন্য কোনো চাপ প্রয়োগ করছে, নাকি এই দুইজনের পরামর্শক্রমেই এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো হচ্ছে, রাজনৈতিক বা তাকে গ্রেফতার দেখানোর উদ্দেশ্যে শুধুমাত্র নামেই তাকে দেশে ঢুকানো হচ্ছে? কি ঘটছে পিছনের মূল ঘটনা, বিস্তারিত জানবো রিপোর্টে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি গেল 3 দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই, তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছেন। এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছে, যারা কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে। এর ঠিক পরের দিনই ঠাকুরগাঁয়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। এরপরে দেখলাম খুলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা। অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা গত 18 মাস ডক্টর ইউনূস সরকারের ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগ যেই অফিসগুলো, তাদের কার্যালয়গুলো খুলতে পারেনি, তো সেই অফিসগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলায় স্লোগান দিয়েছে। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন। আর গেল 15 ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। তো এই ভিডিও খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যিনি আছেন গোলাম রব্বানী, তিনি বলছেন, দীর্ঘ 18 মাস আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। তারপর আমরা তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে তারা এই কাজ করে। আচ্ছা, অপরদিকে খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের একটা দৃশ্য দেখেছি, আবার একদিকে ভাঙচুরের দৃশ্য দেখেছি। বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত অবস্থায় থাকার পরেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন।
বিকেলে তারা লোহার রড সংলগ্ন কার্যালয়ের নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে 2 তলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এ নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এখন এই দৃশ্যপটটা আসলে কেন হচ্ছে? বিএনপি সারা বাংলাদেশে যেই সিটগুলো পেয়েছে, এখানে একটা ইউনিটি ছিল আওয়ামী লীগের সাথে। কোথায় ছিল এটা বলি, স্বাধীনতা ইস্যু প্রসঙ্গে। আপনি যদি দেখেন বিএনপির যে নির্বাচনী ন্যারেটিভ ছিল 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এমনকি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।